আচ্ছা, সাউন্ড তোরা অফ করে দে। আমি শুরু করছি, নালে আমার এখানে রেকর্ড করতে অসুবিধা হবে। যাই হোক, আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সিলেবাস আছে, কোর্স 4.2, মানে যা ফোর্থ সেমিস্টারের সেকেন্ড পেপার। এই পেপারে 4টে ইউনিট আছে। ঠিক আছে, 4টে ইউনিটের মধ্যে 1 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল ফিচার্স অফ দ্য ইউরোপিয়ান ফিউডালিজম, দ্য ক্রুসেডস অ্যান্ড দ্য 14th century crisis of the feudalism, the decline of feudalism in Western Europe, but its survival in the Eastern Europe। অর্থাৎ ইউরোপের মধ্যযুগের ইউরোপে যে সামন্ততন্ত্র ছিল, সেই সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, তার পরবর্তীতে ক্রুসেড এবং সেই সঙ্গে সামন্ততন্ত্রের অবক্ষয়, তারপর সামন্ততন্ত্রের পতন। কিন্তু পূর্ব ইউরোপের সামন্ততন্ত্রের টিকে থাকা, পশ্চিম ইউরোপের পতন এবং পূর্ব ইউরোপের টিকে টিকে থাকা। আর আমাদের যেটা সেকেন্ড ইউনিট, সেটা হচ্ছে রেনেসা, রিফরমেশন, কাউন্টার রিফরমেশন, এনলাইটমেন্ট, ইম্প্যাক্ট অফ দ্য প্রিন্টিং রেভলিউশন, স্প্রেড অফ দ্য সিকুলারিজম অ্যান্ড হিউম্যানিজম, আর্ট, আর্কিটেকচার, সায়েন্স অ্যান্ড লিটারেচার। এখানে রেনেসা আছে, নবজাগরণ, ধর্মসংস্কার আন্দোলন এবং সেই সঙ্গে এর সঙ্গে যুক্ত বিভিন্ন আন্দোলন, মুদ্রণ বিপ্লব বা প্রিন্টিং রেভলিউশন, এবং সেই সঙ্গে মানবতাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদের যে চর্চা চলেছিল, যে বিস্তার হয়েছিল, সেটা সেই সঙ্গে নবজাগরণের আর্ট, আর্কিটেকচার, সায়েন্স, লিটারেচার, অর্থাৎ শিল্পকলা, সমস্ত কিছু আছে। এরপরে যদি আমি দেখি, আছে জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন, কমার্শিয়াল অ্যান্ড প্রাইস রেভলিউশন, অর্থাৎ ভৌগোলিক আবিষ্কার এবং সেই সঙ্গে মূল্য বিপ্লব, ডিবেটস অন দ্য ইউরোপিয়ান জার্নি ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম থ্রু মার্কেন্টালিজম, অর্থাৎ ইউরোপে এই রেনেসাঁসের পরবর্তীতে ফিউডালিজম থেকে কিভাবে ক্যাপিটালিজমের উদ্ভব হয়েছিল মার্কেন্টালিজমের মধ্য দিয়ে, সেই বিতর্কগুলো আছে, ঐতিহাসিকদের মতামত আছে। রাইজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির উদ্ভব, তার লাস্ট যেটা আছে আমাদের, হ্যাঁ, আমাদের যেটা লাস্ট আছে সেটা হচ্ছে ইউরোপের 30 বছর ব্যাপী যুদ্ধ থেকে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, ইউরোপ ফ্রম দ্য 30 ইয়ার্স, রাইজ অফ দ্য নেশন স্টেটের উদ্ভব, সেই নেশন স্টেটসের মধ্যে স্পেন, ফ্রান্স, রাশিয়া ইত্যাদি আছে। বার্থ অফ দ্য রিবেলিয়ন পলিটিক্স আফটার দ্য আমেরিকান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। এগুলো আমাদের মোটামুটি আছে। আহ, তো যাই হোক, আমরা আজকে সেকেন্ড ইউনিট শুরু করব। সেকেন্ড ইউনিট শুরু করার উম, ক্ষেত্রে বলি, আজকে যে ক্লাসটা হচ্ছে, আমাদের যে সেকেন্ড ইউনিট, সেটা বেশ কয়েকটা ক্লাস আমাদের চলবে। তার মধ্যে প্রথম আমাদের যে টপিক রেনেসাঁস, সেই রেনেসাঁসও কিন্তু একটি ক্লাসে শেষ করা যাবে না। এটিও বেশ 2টি বা 3টি ক্লাস লাগবে আমাদের শেষ করতে। কিন্তু আজকে আমরা একেবারে প্রথম অংশে যাচ্ছি। সেইটাকে আমি স্টপ করছি, দিয়ে আমি এটা অন্য স্লাইড দিচ্ছি। এক মিনিট। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, এখানে যে একটা আমি ছবি দিয়েছি, এই এখানে যে ছবিটি দিয়েছি, সেই ছবির মধ্যেই কিন্তু মানে পুরো রেনেসাঁসটা ধরা আছে বলতে গেলে। মানে একটা ছবির মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি বুঝিয়ে বলছি ব্যাপারগুলো কি। প্রথমেই আমি যেটা শুরু করি, আমি ছবির প্রসঙ্গে পরে আসছি। আমি প্রথমে শব্দটা বলতে কি বোঝায় এবং এর মানে কি,
হ্যাঁ, এই ব্যাপারগুলো প্রথমে আমি আসছি। আমাদের যে সিলেবাসে দেখলাম সেখানে লেখা আছে রেনেসাঁস। এর বাংলা যদি করি তাহলে আমার বাংলা যে শব্দের অর্থ যদি দাঁড়ায় তাহলে সেটা হচ্ছে নবজাগরণ। রেনেসাঁসকে আমরা নবজাগরণ বলে থাকি। এখন কথা হচ্ছে যে নব কি, এবারে ঢুকছে কে, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, যে কথা বলছিলাম, আহ, যদি বলি যে নবজাগরণটা কি, তাহলে আমাকে এক কথায় যেটা বলা যায় বা বলা উচিত সেটা হচ্ছে, উম, আমরা নব মানে নতুন, আর জাগরণ মানে হচ্ছে জেগে ওঠা, অর্থাৎ নতুন করে জেগে ওঠা। এই নতুন করে জেগে ওঠা বলতে কি আহ নতুন করে জেগে ওঠা বলতে কি বোঝাচ্ছে সেটি বলছি। 1 মিনিট, মিনিট hold করো। কি বললেন, ভাত ভিজে যাচ্ছে? হ্যাঁ, নতুন ভাবে জেগে ওঠা যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি একটা উদাহরণ দিই, যে আমরা হচ্ছি রাত্রেবেলায় ঘুমোই, হ্যাঁ, এবং সকালবেলায় আমরা জেগে উঠি। যখন আমরা ঘুমোই তখন আমাদের চোখ বুজিয়ে আমরা ঘুমোই, এবং ঘুমানোর সময় যখন আমরা ঘুমের মধ্যে থাকি, আমরা চোখ যেহেতু আমাদের বন্ধ থাকে, আমাদের চারিদিক অন্ধকার থাকে এবং অন্ধকার দেখি, মানে যেহেতু আলো প্রবেশ করতে পারে না, অন্ধকার দেখি। যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমাদের সূর্য উঠে যায়, চারিদিকে আলোয় আলোকিত হয়ে যায়। এই যে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে এবং আমরা জেগে উঠছি, এটা আমরা নতুনভাবে জেগে উঠছি, এই ঘটনাটাকে আমরা বলতে পারি যে কি বলে, নতুনভাবে জেগে ওঠা। নতুনভাবে জেগে ওঠা কেন বলছি, কারণ ইউরোপের ইতিহাস আমরা যেহেতু পড়ছি, ইউরোপের ইতিহাসে যদি মধ্যযুগ দেখি, তাহলে মধ্যযুগে আমরা দেখব সেখানে চার্চের আধিপত্য ছিল, সামন্ততন্ত্রের আধিপত্য ছিল। এই যে চার্চের আধিপত্য এবং সামন্ততন্ত্রের আধিপত্য, এই চার্চের আধিপত্য এবং সামন্ততন্ত্রের আধিপত্যের ফলে মানুষের জ্ঞানের কোনো প্রসার হয়নি, বা কোনো বিদ্যা চর্চা, কোনো রকমের পড়াশোনা কিচ্ছু ছিল না। তো সেই জন্য বলা হয় মধ্যযুগ অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। আমরা অজ্ঞান, অজ্ঞান অর্থাৎ এখানে আমরা বলছি কোনো পড়াশোনা ছাড়া মানুষের যে জীবন, অর্থাৎ পড়াশোনার মাধ্যমেই তো মানুষের জ্ঞানের উদ্ভব ঘটে বা বিকাশ ঘটে। তো পড়াশোনা নেই, কোনো জ্ঞান বিজ্ঞান চর্চা নেই, তো সেটাকে আমরা অজ্ঞান বলছি, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। এবার রেনেসাঁস মানে হচ্ছে নতুন ভোর, নতুন আলো, সেইখানে নতুনভাবে জ্ঞান চর্চা শুরু হচ্ছে। ঠিক আছে, এবং জ্ঞান চর্চা শুরু হচ্ছে। এখানে যদি ছবি দেখা যায় তাহলে প্রথমে দেখব যে এই যে নবজাগরণের প্রসারের মূল চালিকা শক্তি কি। এখানে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের কথা আছে, নতুন বাণিজ্যিক শ্রেণীর উত্থানের কথা আছে, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে, এবং কি কি উদ্ভব হয়েছিল শিল্পকলার ক্ষেত্রে, বিভিন্ন ছবি আঁকা, তারপরে সেখান থেকে শুরু করে বিজ্ঞানের বিস্তার, সাহিত্যের বিস্তার, এবং সেই সঙ্গে মানবতাবাদের বিস্তার, এবং সেই সঙ্গে রাজনৈতিক কাঠামোরও কিছু পরিবর্তন হয়। ব্যাপারটা একে একে বললে ব্যাপারটা খুব পরিষ্কারভাবে বোঝা যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কিছু, আমি যদি পিপিটি দেখাই, তারপরে আমরা আবার আলোচনায় আসছি। কে হুম, 1 মিনিট।
এটা এখানে প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে, দ্য ইঞ্জিন অফ দ্য রিবার্থ, অর্থাৎ নতুন জন্মের একটা ইঞ্জিন, ঠিক আছে, বা নতুন জন্মের একটা পদ্ধতি। ইংরেজিতে লেখা আছে, আমি বাংলাগুলো বলে দিচ্ছি। হাউ ইকোনমিক্স, টেকনোলজি, হিউম্যানিজম ইঞ্জিনিয়ার্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ আধুনিক অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, মানবতাবাদ, এগুলোর মাধ্যমে আধুনিক পৃথিবীতে আমরা কিভাবে প্রকাশ করলাম। আমাদের যদি সেকেন্ড স্লাইড দেখি, তাহলে দেখ, সেকেন্ড স্লাইডে হচ্ছে যে মধ্যযুগের যখন অবক্ষয় হচ্ছে এবং এই রেনেসাঁসের উদ্ভব হচ্ছে, তখন কি কি ঘটনা ঘটেছিল। প্রথমে হচ্ছে ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ হচ্ছে ইঁদুরের কামড়ের ফলে এক ধরনের রোগ, মানে মহামারীর আকার নিয়েছিল, এবং সেই মহামারীর আকার নেওয়ার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি বলে, আহ, বহু লোক মারা গেছিল, এবং যে সামন্ততান্ত্রিক যে অর্থনীতি, সেটাতে একটা প্রচণ্ড কাঁপন হয়েছিল, এবং সেই জন্যই বিভিন্ন কারণে আর কি, আরও কারণ আছে, সেই জন্য ফিউডালিজমের উদ্ভব হয়েছিল। সরি, উদ্ভব হয়নি, ফিউডালিজমের পতন হয়েছিল। এবং সেই সঙ্গে বাণিজ্যের উত্থান, সে বাণিজ্যের উত্থানও কিন্তু একটা বড় কারণ ছিল। বাণিজ্যের উত্থানের জন্য কিন্তু আহ, মানে ফিউডালিজমের যদি দেখি, তাহলে তার মানে কি বলবো, তার উত্থান হচ্ছে আর কি, sorry, উত্থানের পরিবর্তে পতন হচ্ছে। এখানে ক্রুসেডের কথা বলা হয়েছে, দেখ, মার্কেন্টাইল ক্লাস বা বাণিজ্যিক যে বণিক সম্প্রদায়, তাদের কথা বলা হয়েছে, এবং শহরের উত্থান হচ্ছে। সেই 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 কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এইখানে আছে যে দ্য প্যাট্রোনেজ অফ দ্য ইকোসিস্টেম। এখানে আর কি কি বিষয় হয়েছিল, মেদিজি পরিবারের ব্যাংকিং পরিবার, কিছু মার্কেন্টাইল ক্লাসের উদ্ভব ইত্যাদি হয়েছিল। তো এই ব্যাপারটা আরও তোরা পরিষ্কারভাবে বুঝতে পারবি। একটা তোদেরকে আমি গল্প, আমি সেটা গল্পের মতো, মানে উম, ব্যাপারটা যেহেতু একটু কঠিন আর কি, কনসেপ্টগুলো একটু কঠিন, ব্যাপারটা আমি এআই এর সাহায্যে আর কি একটা গল্প তৈরি করেছি, এবং গল্পটা তোদেরকে আমি শোনাবো। তোরা সাউন্ডটা শুনতে পাচ্ছিস নাকি আমাকে জাস্ট বলবি। গল্পটা শুনে তোদেরকে কেমন লাগছে, এই রেনেসাঁসের গল্প, সেটা তোরা শুনবি। আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমি আজকের হোস্ট, আর আমার সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ, যিনি এই ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলবেন। তো চলুন প্রথমে একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন 15 শতাব্দীর ইউরোপের একজন ব্যবসায়ীর কথা ভাবছি আমরা। হ্যাঁ, ধন্যবাদ। আর ওই ব্যবসায়ীর অবস্থাটা তো মানে বেশ কঠিনই হওয়ার কথা সে যুগে। একদম তাই। তার কাছে বস্তা ভর্তি সোনার কয়েন, আর তাকে ব্যবসা করার জন্য ফ্লোরেন্স থেকে যেতে হবে সুদূর লন্ডনে। পাহাড়ি পথ, মানে প্রতি মোড়েই তো ডাকাতের ভয়। আর তার উপর রয়েছে ক্যাথলিক চার্চের সেই কড়া নির্দেশ যে টাকায় সুদ নেওয়া মহাপাপ। ঠিক। এই অবস্থায় ব্যবসাটা আসলে কিভাবে চলবে? আমাদের আজকের সোর্স মেটেরিয়ালগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম যে ঠিক এইরকম এক দমবন্ধ করা পরিস্থিতি থেকে ইউরোপ এমন এক বাঁক নিয়েছিল যা পুরো মানবজাতির ইতিহাস বদলে দেয়। হ্যাঁ, কারণ এই সময়টাই তো সব পরিবর্তনের কেন্দ্রবিন্দু। একদম। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা রাজা বাদশাদের সেই পরিচিত যুদ্ধ বিগ্রহের গল্পের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি যাত্রায় বের হব। আমরা দেখব কিভাবে অর্থ, শিল্প এবং বিজ্ঞান একসাথে মিলে মধ্যযুগের অন্ধকার পেরিয়ে আধুনিক এই তোরা শুনতে পাচ্ছিস তো? কেউ যেন বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। চিন্তাধারার জন্ম দিয়েছিল। এটা আসলেই একটা বিশাল ক্যানভাস। রেনেসা বা নবজাগরণ নিয়ে তো অনেক ভারী ভারী কথা বলা হয়, কিন্তু বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে ভাবি, এটা যেন মধ্যযুগের 1000 বছরের দীর্ঘ ঘুম থেকে মানুষের হঠাৎ জেগে ওঠা। মানুষের হঠাৎ চোখ মেলে উপলব্ধি করলো যে নিজের ভাগ্য সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। এই ঘুম থেকে জেগে ওঠার উপমাটা বেশ চমৎকার একটা ভিজুয়াল তৈরি করে। তবে মানে প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যায় এই জেগে ওঠা কিন্তু কোনো আকস্মিক জাদু ছিল না, বা রাতারাতি ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনাও ছিল না। ব্যাপারটা আসলে কি ছিল? এটা ছিল মূলত
প্রাচীন গ্রিক ও রোমান ধ্রুপদী জ্ঞান এবং মানবতাবাদ বা হিউম্যানিজমের এক অত্যন্ত সুপরিকল্পিত পুনরুত্থান। চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দীর এই সময়টিতে সমাজ ব্যবস্থার খোল নলচে একেবারে বদলে যায়। মানে প্লেগ বা ব্ল্যাক ডেথের পরের সময়টা। ঠিক ধরেছেন। প্লেগের কারণে যখন ইউরোপের 1/3 মানুষ মারা গেল, তখন পুরনো সামন্তবাদ বা ওই ফিউডাল ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করে। মানুষের হাতে জমির বদলে নগদ অর্থের গুরুত্ব বাড়তে থাকে। এমন এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল যা মানুষকে অন্ধ বিশ্বাসের বদলে যুক্তি এবং বাস্তবতার দিকে তাকাতে বাধ্য করেছিল। আর ঠিক এই বাস্তবতার কথা বলতে গেলেই তো চলে আসে আমাদের আলোচনার সবচেয়ে জরুরি একটি বিষয়, মানে অর্থ। কারণ এত বড় একটি নবজাগরণ তো আর বিনা খরচে হতে পারে না। তা তো বটেই। শিল্পের পেছনে তো বিশাল ফান্ডিং লাগে। আমরা যতই শিল্প আর দর্শনের কথা বলি না কেন, টাকার উৎসটা আগে বুঝতে হবে। সূত্রগুলো খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে ফ্লোরেন্সের মেডিচি পরিবার এই পুরো পরিবর্তনের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল। এরা কিন্তু তরবারি হাতে রাজ্য দখল করেনি। না, এরা ক্ষমতা দখল করেছিল মূলত ব্যাংকিং এর মাধ্যমে। ঠিক। তো এদের এই ব্যাংকিং সিস্টেমটা কিভাবে কাজ করতো? তাদের ব্যাংকিং এর পদ্ধতিগুলো ছিল সেকেলে হিসাব রক্ষণের ধারণার বাইরে একেবারে যুগান্তকারী। তারা আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করার জন্য লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলে। ওই যে শুরুতে আমরা ডাকাতের ভয়ের কথা বলছিলাম। হ্যাঁ, একদম ওই ডাকাতের ভয়ের সমাধানই ছিল এই ঋণপত্র। একজন ব্যবসায়ী ফ্লোরেন্সে মেডিচি ব্যাংকে টাকা জমা দিয়ে একটি কাগজ বা লেটার অফ ক্রেডিট নিতেন। তারপর খালি হাতে অত্যন্ত নিরাপদে লন্ডনে গিয়ে সেই কাগজ দেখিয়ে সমপরিমাণ অর্থ তুলে নিতেন। বাহ, এটা তো দারুণ একটা মেকানিজম। শুধু দারুণ না, এই মেকানিজমটি আন্তর্জাতিক বাণিজ্যকে এক অভাবনীয় গতি এনে দেয়। এর পাশাপাশি তারা ব্যাপকভাবে প্রয়োগ করে ডাবল এন্ট্রি বুককিপিং বা দ্বৈত সত্তা হিসাব রক্ষণ পদ্ধতির। আচ্ছা দাঁড়ান, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই ডাবল এন্ট্রি বুককিপিং ব্যাপারটা তো এখন কমার্সের ছাত্ররা পড়ে, কিন্তু সেই সময়ে এটা এত বড় বিপ্লব ছিল কেন? মানে খাতায় দুবার এন্ট্রি করার মধ্যে দর্শন বা যুগান্তকারী কি থাকতে পারে? এর মধ্যে আসলে এক বিরাট মনস্তাত্ত্বিক পরিবর্তন লুকিয়ে আছে। ডাবল এন্ট্রি বুককিপিং এ সম্পদ সমান দায় যোগ ইকুইটি এই সমীকরণের মাধ্যমে প্রতিটি লেনদেন একেবারে নিখুঁতভাবে রেকর্ড করা হয়। অর্থাৎ একদিক থেকে কিছু কমলে অন্য দিক থেকে কিছু বাড়ে। ঠিক, হিসাবের খাতা সবশেষে শূন্য হতে হয়। এই যে গাণিতিক ভারসাম্য, এটা মানুষের বিশ্বস্তত্বকে পাল্টে দিয়েছিল। কিভাবে? মধ্যযুগে মানুষ ভাবত পৃথিবীটা এক বিশৃঙ্খল জায়গা যা কেবল ঈশ্বরের খেয়াল খুশিতে চলে। কিন্তু এই হিসাবরক্ষণ পদ্ধতি তাদের শেখালো যে পৃথিবীটা আসলে এক সুশৃঙ্খল গাণিতিক এবং লজিক্যাল সিস্টেম। যদি খাতার হিসাব মেলানো যায়, তবে হয়তো প্রকৃতির হিসাবও মেলানো সম্ভব। ও আচ্ছা। কিন্তু আমার এখানে একটা বড়সড় খটকা লাগছে। চার্চ তো বলছে সুদ বা উসুরি নেওয়া মহাপাপ। আবার আমরা দেখছি মেডিচি ব্যাংকাররা ইউরোপের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠছে। এটা কি সরাসরি হিপোক্রেসি নয়? আপাত দৃষ্টিতে তাই মনে হয়। তারা এত মুনাফা করছিল কিভাবে, আর চার্চই বা তাদের কেন ছেড়ে দিচ্ছিল? এখানেই আসে মেডিচিদের আসল বুদ্ধিমত্তা। তারা সরাসরি কোনো ঋণের ওপর সুদ নিত না, কারণ সেটা তো আসলে নিষিদ্ধ ছিল। তারা এর বদলে ফরেন এক্সচেঞ্জ বা মুদ্রার বিনিময় হারের আড়ালে অত্যন্ত সুকৌশলে এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যেত। মানে কারেন্সি এক্সচেঞ্জ করে। ফ্লোরেন্সে ফ্লোরিন মুদ্রা দিয়ে লন্ডনে পাউন্ড নেওয়া হচ্ছে। এই দুই মুদ্রার বিনিময়ের সময় তারা এমন একটি রেট বা হার নির্ধারণ করত যার ভেতরেই ওই সুদের লাভটা লুকিয়ে থাকতো। আচ্ছা, চালাকিটা তাহলে এখানে। একদম। যেহেতু এটাকে টেকনিক্যালি কারেন্সি এক্সচেঞ্জ বলা হচ্ছে, তাই চার্চের নিয়নের খাতায় তারা সুদখোর হিসেবে চিহ্নিত হতো না। তার মানে পঞ্চদশ শতাব্দীর এই ব্যাংকাররা মূলত আজকের যুগের ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মতো কাজ করছিল। হ্যাঁ, অনেকটা সেরকমই বলা যায়। কিন্তু নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে এবং ব্যাংকিং এর সেই পরোক্ষ পাপ ঢাকার জন্য তো তাদের কিছু একটা করতে হতো। আমার সোর্স বলছে ঠিক এই অপরাধবোধ বা পিআর মানে পাবলিক রিলেশন সামলাতেই তারা শহরের সৌন্দর্য বর্ধন আর শিল্পকলায় প্রচুর বিনিয়োগ শুরু করে। হ্যাঁ, এটা খুবই সত্যি একটা কথা। তারা তো ব্রুনেলেস্কি বা মাইকেল অ্যাঞ্জেলোর মতো শিল্পীদের পৃষ্ঠপোষকতায় বিপুল অর্থ ঢেলে দিচ্ছিল, তাই না? কর্পোরেট পিআর বা পাবলিক রিলেশনসের ধারণাটা এখানে বেশ প্রাসঙ্গিক। এই অর্থায়ন বা প্যাট্রোনেজের মেকানিজমটা বুঝতে হবে। এর আগে পর্যন্ত শিল্পীদের একমাত্র বড় ক্লায়েন্ট ছিল কিন্তু চার্চ। রাইট। আর চার্চ যা বলতো শিল্পীদের কেবল তাই আঁকতে হতো, মূলত বাইবেলের আক্ষরিক গল্প বা সাধু সন্ন্যাসীদের ছবি।
কিন্তু মেডিচিদের মতো ধনী ব্যবসায়ীদের হাতে যখন প্রচুর অর্থ এলো, তখন শিল্পের পৃষ্ঠপোষকতা শুধু চার্চের একচেটিয়া অধিকারে থাকলো না। অর্থাৎ এই প্রাইভেট ফান্ডিং শিল্পীদের চার্চের কঠোর নিয়মকানুনের শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছিল। ঠিক তাই। যখন একজন প্রাইভেট ব্যাংকার শিল্পীকে টাকা দিচ্ছেন, তখন শিল্পী স্বাধীনভাবে ধর্মনিরপেক্ষ বিষয়, মানবদেহের নিখুঁত পেশি, এমনকি প্রাচীন গ্রিক ও রোমান ধ্রুপদী পৌরাণিক কাহিনী নিয়েও কাজ করতে পারছেন। এটা তো একটা বিশাল ব্যাপার। অবশ্যই। এটিই ছিল চিন্তার স্বাধীনতার প্রথম বড় অর্থনৈতিক ভিত্তি। চার্চের বাইরেও যে জ্ঞানের একটা বিশাল জগৎ আছে, তা ধীরে ধীরে উন্মুক্ত হতে শুরু করে। আর এই অর্থনৈতিক স্বাধীনতা মানুষের চিন্তা জগতেও এক নতুন দর্শনের বীজ বপন করে, যার নাম মানবতাবাদ বা হিউম্যানিজম। চার্চের একচেটিয়া আধিপত্য থেকে বেরিয়ে এসে মানুষের নিজস্ব সক্ষমতা এবং বুদ্ধিমত্তার উপর বিশ্বাস স্থাপন করার এক অসাধারণ বাকবদল এটি। প্রোটাগরাসের সেই বিখ্যাত উক্তিটা এখানে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, সেই উক্তি যেন আবার ফিরে আসে, মানুষই সবকিছুর পরিমাপক। আর এই মানবতাবাদের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল সাহিত্যে এবং মানুষের যোগাযোগের ভাষায়। রেনেসার আগে পড়াশোনা এবং জ্ঞানচর্চার একমাত্র ভাষা ছিল কিন্তু ল্যাটিন। সমস্যা হলো ল্যাটিন তো কেবল অভিজাত পণ্ডিত ও পাদ্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একদম। সাধারণ মানুষ এই ভাষা বুঝতো না। কিন্তু দান্তে যখন তার বিখ্যাত মহাকাব্য দ্য ডিভাইন কমেডি লিখলেন, তখন তিনি ল্যাটিনের বদলে সাধারণ মানুষের মুখের ভাষা তুস্কান উপভাষা বেছে নিলেন। এটা তো বিশাল একটা ঝুঁকি ছিল সেই সময়ে। ঝুঁকি তো বটেই। এটি কেবল একটি সাহিত্যিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল একটি বিশাল দার্শনিক ও রাজনৈতিক অবস্থান। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে গভীর ধর্মীয় বা দার্শনিক আলোচনা কেবল অভিজাতদের ল্যাটিনেই হতে হবে এমন কোনো কথা নেই। সোজা কথায় বলতে গেলে ল্যাটিন ছেড়ে স্থানীয় মাতৃভাষায় মহাকাব্য বা দর্শন লেখা মানে হলো আজকের দিনে কোনো অতি জটিল বৈজ্ঞানিক গবেষণাপত্রকে সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় সোশ্যাল মিডিয়ায় বা কোনো ব্লগে প্রকাশ করা। হ্যাঁ, দারুণ একটা তুলনা। জ্ঞান আর শুধু রাজপ্রাসাদ বা গির্জার চার দেয়ালে আটকে রইল না। একদম তাই। এটি ছিল জ্ঞানের গণতান্ত্রিকরণের প্রথম বড় ধাপ। সাধারণ মানুষ যখন নিজেদের ভাষায় দর্শন পড়তে পারল, তখন তারা প্রথমবারের মতো স্বাধীনভাবে চিন্তা করতে শিখল। এরপর পেট্রার্ক ও বকাচ্চিওর মতো লেখকরা প্রাচীন সাহিত্যকে নতুনভাবে সাধারণের মাঝে তুলে ধরেন। এই চিন্তার বাস্তবতার তো আরো অনেক উদাহরণ আছে। হ্যাঁ, তবে চিন্তার এই চরম বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ হলো রাজনীতিতে ম্যাকিয়াভেলির প্রবেশ। তিনি তার বিখ্যাত দ্য প্রিন্স বইয়ে মধ্যযুগীয় আদর্শবাদী নৈতিকতার ধারণা একেবারে পুরোপুরি ভেঙে দেন। ম্যাকিয়াভেলির নামটা শুনলেই তো এখনকার দিনে কেমন একটা চতুর, ধূর্ত বা ম্যানিপুলেটিভ মানুষের ছবি মাথায় আসে। তিনি আসলে কি এমন লিখেছিলেন যা এত বিতর্ক তৈরি করেছিল? মধ্যযুগে মনে করা হতো একজন রাজাকে অবশ্যই ঈশ্বরের প্রতিভূ হতে হবে, তাকে দয়ালু ও নিখুঁত হতে হবে। কিন্তু ম্যাকিয়াভেলি একেবারে উল্টো কথা বললেন। আচ্ছা। তিনি ভার্চু বা রাষ্ট্র পরিচালনার বাস্তবসম্মত কৌশলের কথা তুলে ধরলেন। তিনি দেখালেন যে একজন শাসককে সবসময় শুধু ভালো হলে চলে না, মানে প্রয়োজনে খারাপও হতে হবে। রাষ্ট্রকে টিকিয়ে রাখতে, বাইরের শত্রুর হাত থেকে দেশকে বাঁচাতে একজন রাজাকে প্রয়োজনে নির্মম, চতুর এবং ভয়ঙ্করও হতে হয়। এটিই ছিল মধ্যযুগীয় কাল্পনিক রাজনৈতিক চিন্তা থেকে সম্পূর্ণ এক ভিন্ন এবং বাস্তবমুখী পদক্ষেপ। পৃথিবী যেমন হওয়া উচিত তেমন নয়, বরং তা বাস্তবে যেমন ঠিক সেভাবেই দেখা হচ্ছে। একদম। তো ফ্লোরেন্সের এই প্রাইভেট ফান্ডিং আর স্থানীয় ভাষার ব্যবহার তো খুবই দারুণ ব্যাপার। কিন্তু এখানে একটা লজিক্যাল গ্যাপ থেকে যাচ্ছে। একটা আইডিয়া যতই ভালো হোক, তা যদি ছড়িয়ে দেওয়া না যায়, তবে তা তো ফ্লোরেন্স বা ইটালির একটা ছোট গণ্ডিতেই আটকে থাকতো। হ্যাঁ, এবং কালের গর্বে হারিয়েও যেত হয়তো। এটাকে পুরো ইউরোপের একটা বৈশ্বিক বিপ্লবে পরিণত করলো কে? এখানেই আমাদের সূত্রগুলো শতাব্দীর সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লবের কথা বলছে। ছাপাখানা। 1436 সালের দিকে জোহানিস গুটেনবার্গের আবিষ্কার করা মুদ্রণ যন্ত্র। ছাপাখানা কেবল বই ছাপানোর কাজ সহজ করেছিল এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। এর পেছনের মেকানিজমটা খেয়াল করুন। ব্যাপারটা একটু বুঝিয়ে বল। আগে চার্চের মোনাস্টারিতে বসে একজন সন্ন্যাসী মাসের পর মাস ধরে একটি বই হাতে কপি করতেন। এর মানে কি, কপি করা হবে আর কি হবে না তার পুরো নিয়ন্ত্রণ ছিল চার্চের হাতে। অর্থাৎ ইনফরমেশন কন্ট্রোল। ঠিক। গুটেনবার্গের মুভেবল টাইপ প্রিন্টিং প্রেস এই ক্ষমতাটা সাধারণের হাতে নিয়ে এলো।
সপ্তাহে হাজার হাজার পৃষ্ঠা ছাপা সম্ভব হলো। এটি বৈজ্ঞানিক বিপ্লবকে যে অকল্পনীয় গতি দিয়েছিল তা আগে কখনো দেখা যায়নি। তার মানে এই মুদ্রণ যন্ত্র রেনেসা যুগের ইন্টারনেটের মতো কাজ করছিল, যা শুধুমাত্র তথ্যই ছড়ায়নি, বরং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছিল। ইন্টারনেটের সাথেই তুলনাটা দারুণ, তবে এখানে একটা বড় পার্থক্যও আছে। ইন্টারনেট যেমন শুরুতে প্রচুর ভুয়া খবরও ছড়ায়, ছাপাখানাও কিন্তু শুরুতে প্রচুর ডাইনিবিদ্যা, জাদুবিদ্যা আর কুসংস্কারেরই বই ছাপিয়েছিল। আচ্ছা, কারণ সেগুলো খুব বিক্রি হতো, তাই তো? একদম। তবে শেষ পর্যন্ত এই তথ্য প্রবাহে বিজ্ঞানেরই জয় হয়েছে, কারণ বিজ্ঞানীরা প্রথমবারের মতো তাদের কাজ একে অপরের সাথে দ্রুত শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। এই বৈজ্ঞানিক আদান প্রদান কিভাবে পুরনো কুসংস্কার ভাঙলো তার একটা উদাহরণ দেওয়া যায়? আগে তো মানুষের অসুখ হলে বলা হতো শরীরের 4 রকম হিউমার বা রসের ভারসাম্য নষ্ট হয়েছে। হ্যাঁ, আর চিকিৎসা হিসাবে জোক লাগিয়ে শরীর থেকে রক্ত বের করে নেওয়া হতো। ওফ, ভাবলেই কেমন যেন লাগে। তো এই অবস্থাটা বদলালো কিভাবে? একদম সঠিক জায়গা ধরেছেন। চিকিৎসা বিজ্ঞানে এর প্রভাব ছিল অভাবনীয়। যেমন আন্দ্রেয়াস ভেসালিয়াসের কথা বলা যায়। তার আগে চিকিৎসকরা কেবল প্রাচীন গ্রিক চিকিৎসক গ্যালেনের লেখা হাজার বছরের পুরনো বই পড়তেন, আর কসাইরা মৃতদেহ কাটত। কিন্তু ভেসালিয়াস সরাসরি নিজের হাতে মানবদেহ ব্যবচ্ছেদ করেন এবং প্রমাণ করেন গ্যালেনের অনেক ধারণা ভুল ছিল। এটা তো একটা বিশাল সাহস। তিনি যখন মানবদেহের নিখুঁত পেশি আর কঙ্কালের বিস্তারিত চিত্র সহ অ্যানাটমির বই ছাপিয়ে পুরো ইউরোপে ছড়িয়ে দিলেন, তখন পুরনো চিকিৎসা ব্যবস্থার কেঁপে ওঠে। ঠিক একইভাবে কোপার্নিকাস যখন গাণিতিক প্রমাণের ওপর ভিত্তি করে বললেন যে পৃথিবী নয় বরং সূর্যই সৌরজগতের কেন্দ্রে, সেই সৌরকেন্দ্রিক বিশ্বতত্ত্ব দ্রুত ছড়িয়ে পড়ল। আর ফ্রান্সিস বেকনের সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতি, যা কেবল অন্ধবিশ্বাসের বদলে পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রমাণের উপর ভিত্তি করে তৈরি, তা সবার কাছে পৌঁছতে শুরু করলো। এই সব কিছুই ছাপাখানার কারণেই সম্ভব হয়েছিল। শুধু বিজ্ঞান নয়, ছাপাখানা ভিন্ন মত ছাপাতেও সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। এই যন্ত্রটি না থাকলে মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট রিফরমেশন বা ধর্মীয় সংস্কার আন্দোলন হয়তো শুরুতেই মুখ থুবড়ে পড়ত। চার্চের ওই ইনডালজেন্স বিক্রির বিরুদ্ধে লুথারের আন্দোলন, তাই না? হ্যাঁ, চার্চের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে, বিশেষ করে টাকার বিনিময়ে পাপ মুক্তির যে ইন্ডালজেন্স বিক্রি হতো তার বিরুদ্ধে লেখা লুথারের 95 থিসিস। ছাপাখানার কারণেই এর হাজার হাজার কপি সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছিল। এই অবাধ তথ্য প্রবাহ রাষ্ট্র এবং ধর্মের একচেটিয়া ক্ষমতার ওপর মানুষের প্রশ্ন তোলার অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। অসাধারণ একটা কানেকশন। আর বিজ্ঞান, গণিত ও বাস্তব পর্যবেক্ষণের এই নতুন জোয়ার শুধু গবেষণাগারেই আটকে থাকেনি, এটি সরাসরি প্রভাব ফেলেছিল শিল্পীদের ক্যানভাসে এবং স্থাপত্যে। হ্যাঁ, আর্ট এবং সায়েন্সের ব্লেন্ডিং যাকে বলে। আমাদের সূত্রগুলো বলছে রেনেসার শিল্পীরা কেবল তুলি আর রং নিয়ে বসে থাকেননি, তারা রীতিমতো ইঞ্জিনিয়ার এবং গণিতবিদ হিসাবে কাজ করেছেন। যেমন ব্রুনেলেস্কির তৈরি ফ্লরেন্সের বিশাল গম্বুজ বা ডুওমো। আমি পড়ে অবাক হয়েছি যে কোনো কাঠের ফ্রেম বা সাপোর্টিং স্ক্যাফোল্ডিং ছাড়াই তিনি এত বিশাল এক গম্বুজ তৈরি করেছিলেন। এটা আসলে কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছিল কারণ ব্রুনেলেস্কি কেবল স্থপতি ছিলেন না, তিনি প্রাচীন রোমান স্থাপত্য গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং এর সাথে গণিতের সংমিশ্রণ ঘটিয়েছিলেন। আচ্ছা, গাণিতিক হিসেব নিকেশ করে? হ্যাঁ, ইটগুলো এমন একটা হেরিং বোন প্যাটার্নে গাঁথা হয়েছিল যা নিজ থেকে নিজের ওজন ধরে রাখতে পারে। শুধু তাই নয়, এই ব্রুনেলেস্কি শিল্পকলায় লিনিয়ার পার্সপেক্টিভ বা রৈখিক দৃষ্টিভঙ্গির গাণিতিক ব্যবহার আবিষ্কার করেন। এই পার্সপেক্টিভ জিনিসটা কি? ওই 3D এফেক্ট তৈরি করা? অনেকটা তাই। একটি দ্বিমাত্রিক বা সমতল ক্যানভাসে কিভাবে গভীরতা বা 3D ইলিউশন তৈরি করা যায় একটি নির্দিষ্ট ভ্যানিশিং পয়েন্ট ব্যবহার করে, তা তিনি প্রথম দেখান। এরপর তো লিওনার্দো দা ভিঞ্চি বা মাইকেল অ্যাঞ্জেলোর মতো জিনিয়াসরা এলেন, যারা এই বিজ্ঞানকে শিল্পের চরম শিখরে নিয়ে গেলেন। চিয়ারোস্কিউরো বা আলো আধারিত তীব্র বৈপরীত্যের কথা তো আমরা অনেকেই জানি, কিন্তু লিওনার্দোর ওই স্ফুমাতো কৌশলটা আসলে কিভাবে কাজ করত? মোনালিসার ওই জাদুকরি হাসির রহস্যটা কি? ফুমাতো শব্দের অর্থ হলো ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়া। লিওনার্দো বুঝতে পেরেছিলেন বাস্তব পৃথিবীতে আসলে কোনো কিছুরই নিখুঁত বা তীক্ষ্ণ আউটলাইন থাকে না।
মানে কোনো বর্ডার লাইন থাকে না। ঠিক। তাই তিনি মোনালিসার মুখাবয়ব আঁকার সময় রঙের একটি স্তর শুকানোর পর তার উপর আরেকটি অত্যন্ত পাতলা স্বচ্ছ রঙের প্রলেপ বা গ্লেজ দিতেন। এভাবে মাসের পর মাস ধরে তিনি ডজন ডজন মাইক্রোস্কোপিক রঙের প্রলেপ দিয়েছেন। বাপরে, এত সূক্ষ্ম কাজ! হ্যাঁ, যার ফলে আলো যখন পেইন্টিং এর উপর পড়ে তখন তা বিভিন্ন স্তর ভেদ করে প্রতিফলিত হয়। এই কারণেই মনে হয় মোনালিসার চামড়ার নিচ দিয়ে রক্ত চলাচল করছে, আর তার হাসির প্রান্তগুলো চোখের দৃষ্টির সাথে সাথে রহস্যময়ভাবে পরিবর্তিত হতে থাকে। এটি ছিল রসায়ন, অপটিক্স এবং শিল্পের এক অবিস্মরণীয় মিলন। এটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা তথ্য। আর মাইকেল অ্যাঞ্জেলো ডেভিড ভাস্কর্যের কথা তো না বললেই নয়। সূত্র বলছে ডেভিডের মাথা এবং ডান হাত শরীরের অনুপাতে ইচ্ছাকৃতভাবে কিছুটা বড় বানানো হয়েছিল। হ্যাঁ, এর পেছনে একটা খুব ইন্টারেস্টিং কারণ আছে। আচ্ছা, যে ডেভিডের কথা বলা হচ্ছে, সেই ডেভিডের আমি ছবিটা দেখাচ্ছি তোদেরকে। এটা হচ্ছে সেই ডেভিডের ছবি। কারণ মাইকেল অ্যাঞ্জেলো জানতেন যে বিশাল এই ভাস্কর্যটি দর্শকরা অনেক নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে দেখবে। তাই অপটিক্যাল ইলুশন বা চোখের দেখায় যাতে নিচ থেকে সেটা একেবারে নিখুঁত মনে হয়, সেই জন্য এই বিকৃতি। একদম সঠিক। তার মানে রেনেসার শিল্পীরা ছিলেন ইতিহাসের প্রথম 3D গ্রাফিক্স ডেভেলপার, যারা একটি সমতল ক্যানভাসে বা পাথরের ব্লকে বাস্তবতাকে নিখুঁতভাবে রেন্ডার করার জন্য পার্সপেক্টিভ এবং গণিতের নিয়ম তৈরি করছিলেন। এটি একটি খুব প্রাসঙ্গিক আধুনিক উপমা। তবে এই নিখুঁত শিল্পকর্মগুলোর পেছনে কেবল নান্দনিক সৌন্দর্য ছিল না, ছিল এক গভীর দর্শন। কি রকম দর্শন? এগুলো মানুষের শারীরিক ও মানসিক সম্ভাবনাকে মহিমান্বিত করার এক সচেতন প্রয়াস। মধ্যযুগে যেখানে মানবদেহকে পাপ এবং লজ্জার বিষয় হিসেবে দেখা হতো, সেখানে রেনেসার শিল্পীরা দেখালেন যে মানবদেহ ঐশ্বরিক সৃষ্টির এক অপূর্ব নিদর্শন। তবে এতক্ষণ আমরা কেবল ইতালির কথা বললাম। ইতালির বাইরেও রেনেসার আরেকটা শক্তিশালী রূপ ছিল, যাকে উত্তরের রেনেসা বা নর্দার্ন রেনেসা বলা হয়। হ্যাঁ, আমাদের নোট অনুযায়ী ইটালি যখন গ্রিক আর রোমান মিথোলজির আদর্শ সৌন্দর্য নিয়ে ব্যস্ত, তখন উত্তরে ফ্লাডার্স বা জার্মানির দিকে ভিন্ন কিছু ঘটছিল। সেখানে শিল্পীরা ফ্রেস্কোর বদলে তেলের রঙের বা অয়েল পেইন্টের ব্যবহার শুরু করেন। এর পেছনের কারণটা কি ছিল? ফ্রেস্কো হলো ভেজা পলেস্তারার উপর জলরং দিয়ে আঁকা, যা খুব দ্রুত শুকিয়ে যায়। ফলে শিল্পীকে খুব দ্রুত কাজ করতে হতো এবং সূক্ষ্ম ডিটেলস ফুটিয়ে তোলা কঠিন ছিল। আচ্ছা, আর অয়েল পেইন্টসতে তো সময় বেশি পাওয়া যায়। ঠিক। উত্তরের রেনেসায় জ্যান ভ্যান আইকের মতো শিল্পীরা যখন অয়েল পেইন্ট ব্যবহার শুরু করলেন, তখন গেমটাই পাল্টে গেল। তেলের রং শুকাতে অনেক সময় নেয়, ফলে শিল্পীরা দিনের পর দিন ধরে অত্যন্ত নিখুঁত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটেলস আঁকার সুযোগ পেলেন। যাকে বলে মাইক্রোস্কোপিক রিয়েলিজম। একদম। তারা জোর দিচ্ছিলেন দৈনন্দিন জীবনের বাস্তবতার উপর। মখমলের কাপড়ের সূক্ষ্ম ভাঁজ, গালিচার বুনন বা কাঁচের আয়নার গায়ে ঘরের আলো আর জানালার দৃশ্য যেভাবে প্রতিফলিত হচ্ছে, তা তারা এমন নিখুঁতভাবে আঁকছিলেন যা সত্যি অবিশ্বাস্য। উত্তরের রেনেসা ইটালির মতো আদর্শ বা পারফেক্ট মানুষের রূপ খোঁজার বদলে বাস্তবতাকে তার সবটুকু খুঁতসহ তুলে ধরতে চেয়েছিল। শুধু চিত্রশিল্পেই নয়, সাহিত্যেও তো এর গভীর প্রভাব পড়েছিল। যেমন ইংল্যান্ডের শেক্সপিয়ারের মতো নাট্যকাররা ধ্রুপদী ইতিহাসকে মঞ্চে নিয়ে এলেন। শেক্সপিয়ারের চরিত্রগুলো কেবল রাজা বা দেবতা নয়, তারা ছিল সংশয় ভোগা, ঈর্ষাকাতর, লোভী এবং চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জর্জরিত সাধারণ মানুষ। ঠিক। হ্যামলেট বা ম্যাকবেথের মতো চরিত্রগুলো সেই মানবতাবাদেরই এক ভিন্ন প্রকাশ, মানে মানুষকে তার ত্রুটি সহ দেখা। এখানে মানুষের আবেগ, লোভ, ভালোবাসা এবং পতনকে কোনো ধর্মীয় চশমা ছাড়াই সম্পূর্ণ মানসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হচ্ছিল। মানুষ যে তার নিজের চিন্তার জালেই আটকে যেতে পারে, এই মনস্তাত্ত্বিক গভীরতা আগে কোনো সাহিত্যে এত প্রভাবভাবে দেখা যায়নি। এই পুরো আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা আসলে কি বুঝতে পারলাম? এই গভীর বিশ্লেষণ থেকে স্পষ্ট যে রেনেসাঁ কেবল ইতিহাসের পাতায় বন্দি থাকা কিছু সুন্দর ছবি বা ভাস্কর্যের সমাহার নয়। এটি হলো আধুনিক পশ্চিমা সমাজ, লিবারেল আর্টস শিক্ষা এবং আজকের অর্থনীতির মূল ভিত্তি। হ্যাঁ, একদম আমাদের আজকের সমাজের ভিত বলা যায় এটাকে। আজ আমরা যে ব্যক্তি স্বাধীনতা, যুক্তিবাদী চিন্তা এবং বিজ্ঞান মনস্কতার চর্চা করি, তা এই সময়কারই ফসল। সেই মেডিচিদের ডাবল এন্ট্রি বুককিপিং থেকে শুরু করে গুটেনবার্গের ছাপাখানার বিপ্লব, ব্রুনেলেস্কির গণিত থেকে শুরু করে ভেসালিয়াসের ব্যবচ্ছেদ, সবকিছুই আমাদের আজকের পৃথিবীর ইটের গাঁথুনি। একদম নিখুঁত একটি সংক্ষেপ।
রেনেসা মূলত আমাদের শিখিয়েছে প্রশ্ন করতে, চারপাশের পরিবেশকে নতুনভাবে পর্যবেক্ষণ করতে এবং সবচেয়ে বড় কথা নিজেদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে চিনতে। তাহলে তোরা শুনলি কেমন লাগলো বল? এটা আমি লিখে তারপর এআই এর সাহায্যে এটাকে ভয়েস ওভার দিয়েছি যাতে একটু শুনতে ভালো লাগে, একটা ছেলের এবং একটা মেয়ের ভয়েস দিয়ে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। প্রথম ক্লাস মানে পুরো আইডিয়াটা আমি দিলাম যে রেনেসাঁটা কি। সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন কারণে, ঠিক আছে, ইতালিতে যে জ্ঞান বিজ্ঞানের বিস্তার হয়েছিল সেটাকেই আমরা এক কথায় রেনেসাঁ বলছি। তো এটা একটা সামগ্রিক ধারণা আজকে আমি দিলাম। এর পরের দিন মানে এর পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে রেনেসাঁসের কথা বলছি যে ইতালিতে কেন হলো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমরা পরের ক্লাসে আবার তখন লিঙ্ক দেব, তখন তোরা আসবি আবার।